আবারও চলে এলাম তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্য, তোমাদের সামনে টেলিভিশন টিভির পর্দায়। আজকে আমরা জীবন বিজ্ঞানের শেষ চ্যাপ্টারের পরবর্তী অংশ পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। পরিবেশ দূষণ বলতে আমরা যেটা বুঝি, পরিবেশ বিভিন্ন উপাদান নিয়ে তৈরি। তো পরিবেশে যখন ক্ষতিকারক বস্তুর পরিমাণ বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে মানুষ সহ অন্যান্য জীবদের যখন ক্ষতি সাধন করে, তখন এই অবস্থাটাকে আমরা বলবো পরিবেশ দূষণ। উদাহরণ হিসেবে আমি বলি, ধর একটা পুকুর, এই পুকুরে তুমি মাছ চাষ করবে বলে স্থির করলে, তুমি পুকুরে মাছ দিলে এবং মাছের সাথে যা সামগ্রী লাগে তা তুমি পুকুরটাতে দিলে। তারপরে কিছুদিন পর দেখলে যে পুরো পুকুরটাতে কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। এই কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ার ফলে মাছের বসবাসে অযোগ্য হয়ে গেছে এবং অনেক মাছ মারাও যাচ্ছে। তো এই যেমন ধরো, এই পুকুরে যদি আবার 10-12টা কচুরিপানা থাকতো তাহলে কোনো ক্ষতি হতো না, কিন্তু যেহেতু পুরোটাই কচুরিপানার পরিমাণ বেড়ে গেছে, তাই কিন্তু পুকুরে মাছের বসবাসের অযোগ্য হয়ে গেছে। তো সেরকম আমাদের পরিবেশে ক্ষতিকারক বস্তুর পরিমাণ আছে, কিন্তু যখন ক্ষতিকারক বস্তুর পরিমাণ বিভিন্ন কারণে যখন খুবই বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে মানুষের সহ অন্যান্য যে জীবগুলো আছে তারা মৃত্যুর দিকে ধাবিত হয়, তখন কিন্তু আমাদের এই যে পরিবেশের এই যে একটা বাজে অবস্থা, সেই বাজে অবস্থাটাকে বলবো যে পরিবেশ দূষণ। পরিবেশের উপাদান অনুযায়ী পরিবেশ দূষণকে 4 ভাগে প্রধানত ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে বায়ু দূষণ, 2 নম্বর হলো জল দূষণ, 3 নম্বর হলো মাটি দূষণ, 4 নম্বর শব্দ দূষণ। পরিবেশের উপাদান অনুযায়ী এই 4 প্রকারের দূষণ হয়। তো আমরা আজকে এই বায়ু দূষণ সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা জানি যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ বায়ুতে 78% মোটামুটি, এবং অক্সিজেনের পরিমাণ মোটামুটি 21%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%, এবং অন্যান্যগুলো বাকিটা থাকে। যেমন অন্যান্য বলতে গেলে যেমন নিষ্ক্রিয় গ্যাসগুলো এবং তোমার জলীয় বাষ্প, এগুলো কিন্তু থাকে। দেখো, এটা হচ্ছে বায়ুর স্বাভাবিক পরিমাণ। তো এই বিভিন্ন ক্ষতিকারক গ্যাসীয় উপাদানগুলি বা কণাগুলো যখন বায়ুতে উপস্থিত হয়ে যখন এই পরিবর্তনটাকে এই 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 যে পরিমাণটাকে চেঞ্জ করে দিচ্ছে বা পরিবর্তন করছে, তখন কিন্তু এই বায়ু দূষণ ঘটে। অর্থাৎ বলতে গেলে কি, যে বায়ুতে যখন ক্ষতিকারক বস্তুগুলোর পরিমাণ যখন খুব বেড়ে যায়, তখন কিন্তু বায়ু দূষণ ঘটে। তো আজকে আমরা বায়ু দূষণের কারণ জানবো, বায়ু দূষণের প্রভাব আমাদের কি, বায়ু দূষণের ফলে আমাদের প্রভাব হয় এবং বায়ু দূষণ থেকে রক্ষার উপায় কি, আমরা এগুলো জানবো। আমাদের বায়ু দূষণের কারণ বলার আগে একটা কথা বলি। বায়ু দূষণ 2 ধরনের পদার্থের দ্বারা কিন্তু বায়ু দূষণ হয়। একটা হচ্ছে জৈব ও অজৈব গ্যাসীয় উপাদানের দ্বারা, এবং এসপিএ, যেটাকে আমরা বলি বায়ুতে যার পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেগুলো আমরা বলি বায়ুতে ভাসমান কণা। দেখো যে এই 2 ধরনের পদার্থ কিন্তু বায়ু দূষণ ঘটায়। আমরা বায়ু দূষণের বিভিন্ন উৎস পাবো। তো এই উৎসগুলো থেকে কিন্তু এই 2 ধরনের পদার্থগুলোই পাওয়া যায়। যেমন ধরো আমি বলি যে জৈব অজৈব গ্যাসের সময় বলতে, জৈব বলতে যেমন ধরো CH4, CFC, অজৈব বলতে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, NH, যেটাকে আমরা NH দ্বারা বলি, যেমন নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইগুলো কিন্তু মোটামুটি এগুলোই কিন্তু বায়ুতে মিশে গিয়ে কিন্তু এই বায়ু দূষণ করে। এবং এছাড়া SPM, যেগুলো বললাম বায়ুতে ভাসমান কণা, যেমন ধুলো,
ধোঁয়া, বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত কণা, যেমন ধরো সীসা, সিলিকন, এগুলো বায়ুতে ভাসমান থেকে কিন্তু আমাদের বায়ু দূষণ ঘটাচ্ছে। তো তোমরা কিন্তু বায়ু দূষণের কারণ আমি কোথা থেকে কি আসে, কোথা থেকে কোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করব। তার আগে কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে বায়ু দূষণ ঘটায় দুই ধরনের পদার্থের দ্বারা। এক নম্বর বললাম যে জৈব গ্যাসীয় পদার্থের দ্বারা, এবং দুই নম্বর হচ্ছে এসপিএম, যেগুলো বলা হয় বায়ুতে ভাসমান কণার দ্বারা। তো চলো এবার আমরা বায়ু দূষণের কারণগুলো জানি। বায়ু দূষণ যেসব পদার্থগুলো ঘটায় সেসব পদার্থগুলোর উৎস দুইভাবে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, যেটাকে আমরা বলবো বায়ু দূষণের প্রাকৃতিক কারণ, এবং মনুষ্য সৃষ্টি, যেটা মানুষের দ্বারা সৃষ্ট কারণ, সেটাকে আমরা মনুষ্য সৃষ্ট কারণ। তো আমরা এখন আলোচনা করব প্রাকৃতিক কারণ। কারণের মধ্যে এক নম্বর হলো অগ্নুৎপাত। এই অগ্নুৎপাতের সময়, অগ্নুৎপাত যখন হয় তখন আমরা জানলাম যে বায়ু দূষণ দুইভাবে ঘটে, একটা যে গ্যাসীয় উপাদানের দ্বারা, একটা হচ্ছে এসপিএম, যেটা বললাম বায়ুতে ভাসমান কণার দ্বারা। তো আমরা গ্যাসীয় উপাদান হিসেবে এখান থেকে পাওয়া যায় সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এই গ্যাসগুলো কিন্তু অগ্নুৎপাতের সময় পাওয়া যায়, এবং এরা বায়ুতে মিশে গিয়ে বায়ুটাকে দূষিত করে। এছাড়া অগ্নুৎপাতের সময় পাওয়া যায় ধুলো, ধোঁয়া, এইসব কিন্তু এগুলো কিন্তু এসপিএম হিসেবে পাওয়া যায়, এবং এগুলো বায়ুতে মিশে বায়ুটাকে দূষিত করে। দুই নম্বর যেটা প্রাকৃতিক কারণ হচ্ছে দাবানল। এই দাবানলের সময় আমরা জানি যে দাবানল বলতে বোঝায় যে গাছে গাছে ঘর্ষণের ফলে কিন্তু দাবানলের সৃষ্টি হয়, এবং এই দাবানলের ফলে কিন্তু অনেক জায়গা কিন্তু ধ্বংসের, অনেক বনাঞ্চল, অনেক জায়গায় কিন্তু ধ্বংসের মুখোমুখি হয়েছে। যেমন আমাদের কিছুদিন আগেই পৃথিবীর ফুসফুস অ্যামাজনের জঙ্গলে কিন্তু দাবানলের ফলে কিন্তু বিভিন্ন, প্রায় বলতে গেলে অর্ধেক অংশই কিন্তু পুরোটাই শেষ হয়ে গেছে। তো এই দাবানলের সময় কিন্তু আমাদের কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এগুলো কিন্তু পাওয়া যায়। এবং এসপিএম হিসাবে আমরা ছাই। তাহলে আমরা দাবানলের সময় গ্যাসীয় উপাদান হিসাবে, এবং ছাই হচ্ছে এসপিএম হিসাবে, এসবগুলো দাবানলের সময় বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। 3 নম্বর হলো উদ্ভিদ প্রাণী। এই উদ্ভিদ প্রাণীগুলো যখন পচে যায় তখন তার এই পচনশীল দেহ থেকে আমরা কিন্তু মিথেন এবং হাইড্রোজেন সালফাইড এইসব পদার্থগুলো পেয়ে থাকি। এবং এছাড়াও জলাভূমিতেও কিন্তু মিথেনগুলো পাওয়া যায়। তো দেখো এই যে তিনটা হলো প্রাকৃতিক কারণ। আমরা বায়ু দূষণের প্রাকৃতিক কারণ আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব মনুষ্য সৃষ্ট কারণ। দেখো মনুষ্য সৃষ্ট কারণে প্রথম যেটা পয়েন্ট হবে অরণ্য ধ্বংস। এই অরণ্য ধ্বংস হওয়ার ফলে কিন্তু আমরা জানি যে এই গাছগুলো বায়ু কার্বন ডাইঅক্সাইড নেই এবং বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। যেহেতু পৃথিবীতে অরণ্যের পরিমাণ কমে যাচ্ছে, এবং অরণ্যের ধ্বংস হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণ বিপুল হারে কমছে। এবং এই কমার ফলে কী হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে একটা ভারসাম্য ছিল সেটা কিন্তু নষ্ট হচ্ছে জ্বালানির সাহায্যে। সব কিছু কিন্তু আজকে জীবাশ্ম জ্বালানির সাহায্যে হচ্ছে। দেখো জীবাশ্ম জ্বালানিতে যখন তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যখন কয়লাটা পোড়ানো হয় তখন সেখান থেকে কিন্তু কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এই সমস্ত পাওয়া যায়, এবং এগুলো বায়ুতে মিশে যায়। এছাড়া এখানে কিন্তু কার্বনের কণা, ছাই, ধুলো, এইসব জিনিসগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানি তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। এছাড়া পেট্রোলিয়াম শোধনাগার বা পেট্রোলিয়াম জ্বালানি থেকেও কিন্তু কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এইসব জিনিসগুলো কিন্তু, এইসব গ্যাসীয় দূষকগুলো কিন্তু পাওয়া যায়, এবং এইসব গ্যাসীয় দূষকগুলো বায়ুতে মিশেও কিন্তু বায়ুকে দূষিত করছে। মনুষ্য সৃষ্ট যে 3 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে শিল্প কারখানা। এই শিল্প কারখানা থেকে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু বায়ু দূষক, গ্যাসীয় উপাদান এবং এসপিএম গুলো পাওয়া যাচ্ছে।
যেমন আমরা যদি বলি যে বিভিন্ন যদি অ্যাসিড শিল্প থাকে, সেই অ্যাসিড শিল্প থেকে অ্যাসিড বাষ্প, ক্লোরিন, CH4, নাইট্রিক অক্সাইড, এসব গ্যাসগুলো কিন্তু বিশাল পরিমাণে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি বিভিন্ন কলকারখানা, যেমন যদি আমরা সিলিকনের কলকারখানাতে যাই, সেখানে সিলিকন জাতীয় কণাগুলো SPM হিসাবে বায়ুতে ভাসমান অবস্থায় থাকছে। এবং যদি আমরা অ্যাসবেস্টাসের এগুলোতে যাই, তো এই অ্যাসবেস্টাসের যে শুষ্ক কণাগুলো, এই শুষ্ক কণাগুলো কিন্তু বায়ুতে মিশে যাচ্ছে। তো এইভাবে কিন্তু কলকারখানাও কিন্তু বায়ু দূষণের কাজে বিশাল পরিমাণে কিন্তু ভূমিকা রাখছে। পয়েন্ট হচ্ছে যানবাহনের সৃষ্ট। এই যানবাহনের ফলে যেসব গ্যাসীয় দূষকগুলো বা SPMগুলো পাওয়া যায়, এগুলোই কিন্তু বায়ু দূষণের জন্য 75% দায়ী। আমরা যদি যানবাহনের গ্যাসীয় দূষকগুলো দেখি, তো পাবো সেখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং SPM হিসাবে সীসা এবং ধোঁয়া, এইসব জিনিসগুলো কিন্তু বায়ুতে মিশে বিভিন্ন গ্রিন হাউস গ্যাসগুলোও কিন্তু বিভিন্নভাবে বায়ুতে মিশে গিয়ে বায়ুটাকেও দূষিত করছে। যেমন ধরো এইসব মেশিন থেকে, এসি ফ্রিজ, এইসব মেশিন থেকে কিন্তু CFC বিশাল পরিমাণে পাওয়া যায় এবং এগুলো বায়ুতে মিশে গিয়ে বায়ুটাকে দূষিত করছে। তো এই ছিল আমাদের বায়ু দূষণের মুখ্য কারণগুলো। এরপর আমরা আলোচনা করব বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি। বায়ু দূষণের ক্ষতিকারক প্রভাব অনেক রয়েছে। তো আমরা প্রথমে ক্ষতিকারক পরিবেশের ওপর প্রভাব নিয়ে আলোচনা করব। তার মধ্যে হলো 1 নম্বর ধোঁয়াশা। এই বায়ু দূষণের ফলে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি ধোঁয়াশাটা কি? শীতকালে কুয়াশা হয়। এই বায়ু দূষণের ফলে যখন ধোঁয়ার পরিমাণ খুব যখন বেড়ে যায়, এই ধোঁয়াতে অনেক রকম পদার্থ থাকে এবং এই ধোঁয়া এবং কুয়াশা মিলে গিয়ে ধোঁয়াশার সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি ধোঁয়া প্লাস কুয়াশা সমান সমান ধোঁয়াশা। তো একটা ব্যাপার হচ্ছে কি, যে কুয়াশাতে আমরা দেখেছি যে শীতকালে সকালে কুয়াশা যখন পড়ে, তখন আমরা কিন্তু তার আশেপাশে কাউকে দেখতে পাই না। কিন্তু ধোঁয়াশাটা যে তার থেকে চাইতো বিপজ্জনক। এটাতে কী হয় যে তার আশেপাশে তো দূরের কথা, তার পাশেও কেউ আছে কিনা তার খুবই ঘনিষ্ঠ তাকে দেখতে পাওয়া যায় না। এই ধোঁয়াশাটা প্রথম দেখা যায় লন্ডন শহরে, তাই এটাকে বলা হয় লন্ডন ধোঁয়াশা। 1952 খ্রিস্টাব্দে লন্ডনে প্রথম দেখা গিয়েছিল। এটা মোটামুটি 5 দিন ধরে চলেছিল। এই ধোঁয়াশার ফলে কিন্তু বলতে গেলে তোমার 4000 মতো প্রায় মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কেউ কাউকে দেখতে পায় না, এর সাথে অ্যাক্সিডেন্ট। এটা কিন্তু একটা বিশাল একটা ক্ষতিকারক প্রভাব। এগুলো কিন্তু বড় বড় শহরেই কিন্তু বিশেষ করে ধোঁয়াশাটা দেখা যায়। এগুলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির ফলে কিন্তু বিশাল ক্ষতিকর প্রভাব রয়েছে। যেহেতু আমি অ্যাসিড বৃষ্টি নিয়ে এরপরের ভিডিও থাকছে, তাই আমি অ্যাসিড বৃষ্টি নিয়ে অত কিছু বলতে চাই না। তবুও আমি মোটামুটি বলি যে অ্যাসিড বৃষ্টির ফলে কী হয়, যে মাটি অ্যাসিড বৃষ্টি আকারে যখন পড়ে তখন মাটির যে অম্লতাটা বেড়ে যায়, ফলে কী হয় যে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এছাড়া অনেকগুলো কিন্তু ক্ষতিকারক প্রভাব রয়েছে। তো আমি এরপরের ভিডিও এটা নিয়ে এই বিষয়ে এরপর আমরা আলোচনা করব মানব স্বাস্থ্যের উপর প্রভাব। মানব স্বাস্থ্যের ওপর 2 রকম প্রভাব। একটা হচ্ছে তাৎক্ষণিক প্রভাব। তাৎক্ষণিক যে আমাদের কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, এইসব রোগগুলো, এছাড়া চোখে ঝাপসা দেখা এবং চোখ জ্বালা করা, এই সব রোগগুলো কিন্তু দেখা যায়। এরপর আমরা আলোচনা করব দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে। দেখো, দীর্ঘস্থায়ী প্রভাব এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওজোন গ্যাসগুলো যদি বায়ুতে বেড়ে যায়, তাহলে কিন্তু ফুসফুস গঠিত যে রোগগুলো, যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া
এবং এমফাইসেমা এইসব রোগগুলো কিন্তু হয়। এরপর বিভিন্ন যে এসপিএম বা বায়ুতে ভাসমান কণাগুলো, সেগুলো আমাদের শরীরে যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে বিভিন্ন কণাগুলো বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন লোহা বা লোহার কণাগুলো যদি আমাদের শরীরে অনেক দিন ধরে থাকে, ফুসফুসে সিডারোসিস রোগ হয়। এবং সিলিকন যদি থাকে তাহলে সিলিকোসিস রোগ হয়। এবং কার্বনের কণাগুলো যদি আমাদের ফুসফুসের মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক ল্যাং বা অ্যানথ্রাকোসিস রোগ হয়। এবং অ্যাসবেস্টাসের কণাগুলো যদি ভাসমান কণাগুলো যদি আমাদের শরীরে বলতে গেলে ফুসফুসে ঢুকে গিয়ে অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু অ্যাসবেস্টোসিস রোগ হয়। পাউডারের কণাগুলো যদি ফুসফুসে ঢুকে যায় শ্বাস প্রশ্বাসের সময় তাহলে কিন্তু ট্যালকোসিস রোগ হয়। এবং সুতোর আঁশগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু বিজিনোসিস রোগ হয়। এবং আখের চিগুড়ের যে গুঁড়োগুলো সেগুলো যদি আমাদের ভিতরে বলতে গেলে ফুসফুসে যদি ঢুকে যায় তাহলে কিন্তু ব্যাগালোসিস রোগ হয়। এছাড়া সিগারেটের ধোঁয়া, আমরা অনেকে সিগারেট খাই, তো সিগারেটের যে ধোঁয়াটা, সেই ধোঁয়াগুলো যদি ফুসফুসে কিন্তু এই ধোঁয়াগুলো কিন্তু ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে। তো বিভিন্ন যে এসপিএম আছে, সেই এসপিএম ছিল বায়ুতে ভাসমান কণা বা যেগুলো আমরা ধোঁয়া বলি, সেই ধোঁয়াগুলোর জন্য কিন্তু এবং কণাগুলোর জন্য কিন্তু এই বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, যা তোমাদের বললাম। এরপর অন্যান্য প্রাণীদের ওপর কিন্তু বায়ু দূষণের বিশাল প্রভাব রয়েছে। যেমন বলি কুকুর বা বিড়াল, এইসব প্রাণীগুলো কিন্তু অনেকে এই বায়ু দূষণের ফলে মারা যায়, ওদের প্রজননে বাধা পায় এবং বিভিন্ন ওদের সমস্যা এবং ওরা বৃদ্ধিতে ব্যাহত হয় এবং বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি হয়। আলোচনা করবো উদ্ভিদের উপর প্রভাব। উদ্ভিদ প্রক্রিয়া এবং শোষণ প্রক্রিয়াগুলো ব্যাহত হয়, ফলে কিন্তু গাছের যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া সালোকসংশ্লেষ সেটা না হওয়ার ফলে কিন্তু গাছেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এছাড়া বায়ু দূষণের ফলে তাদের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, যে রোগটাকে বলে ক্লোরোসিস রোগ। ক্লোরোসিস রোগ হয়। এছাড়া কিন্তু এটা কিন্তু এই ক্লোরোসিস রোগটা কিন্তু নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইডগুলো আছে, যেগুলোকে আমরা NX তারা বলি, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডগুলোর জন্য কিন্তু এই ক্লোরোসিস রোগটা দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। এছাড়াও সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু সালফার ডাইঅক্সাইডের প্রভাবে কিন্তু নেক্রোসিস রোগটাও দেখা যায় উদ্ভিদের ক্ষেত্রে। এরপর আমরা আলোচনা করব স্থাপত্যের ওপর। কিন্তু আমরা স্থাপত্যের ওপর আলোচনা করতে দেখব যে আমরা জানি যে অম্ল বৃষ্টি, এটাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টির প্রভাবে কিন্তু অনেক, যেমন আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, বলতে গেলে তাজমহল ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আজকের ক্লাস এখান থেকে। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করো। আবার দেখা হবে পরের ভিডিও।